২রা জানুয়ারি শুক্রবার ক্যালেন্ডারের পাতায় একটি সাধারণ ছুটির দিন হিসাবে চিহ্নিত থাকলেও বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় দিনটি একটি গভীর ক্ষত তৈরি করে গেছে। বিশেষ করে জামায়াতে ইসলামের জন্য এই দিনটি কেবলই একটি তারিখ নয়, বরং দলটির দীর্ঘ রাজনৈতিক ইতিহাসের এক বিপর্যয়কর অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষক ও বিশ্লেষকরা এই দিনটিকে অভিহিত করছেন গণতন্ত্রের জন্য এক অশনি সংকেত বা ব্ল্যাক ফ্রাইডে হিসেবে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশ থেকে যেসব খবর ভেসে আসছে তা কোনো স্বাভাবিক বা সুষ্ঠু নির্বাচনী প্রক্রিয়ার ইঙ্গিত বহন করে না, বরং ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করলে মনে হয় প্রশাসনের একটি বিশেষ অংশ অত্যন্ত সুপরিকল্পিতভাবে এবং ঠান্ডা মাথায় জামায়াতে ইসলামীর রাজনৈতিক শক্তিকে দুর্বল করার জন্য এক ধরনের প্রশাসনিক আগ্রাসন বা সার্জিক্যাল অপারেশন পরিচালনা করছে। এই প্রক্রিয়ার অংশ হিসাবে দলটির সবচেয়ে প্রভাবশালী এবং জনসম্পৃক্ত নেতাদের নির্বাচনের মাঠ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কক্সবাজারের অবিসংবাদিত নেতা ও সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আজাদ, গাইবান্ধার সুন্দরগঞ্জ অঞ্চলের মানুষের আস্থার প্রতীক অধ্যাপক মাজেদুর রহমান, কুমিল্লার মুরাদনগরের জনপ্রিয় মুখ ইউসুফ সোহেল এবং কুড়িগ্রামের মাহবুবুর রহমান সালেহির মতো হেভিওয়েট প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। এই বাতিলের পেছনে যেসব যুক্তি বা কারণ প্রদর্শন করা হয়েছে তা আইনগতভাবে ধোঁপে টেকে না বললেই চলে। কারো ক্ষেত্রে অজুহাত হিসাবে দাঁড় করানো হয়েছে পুরনো মামলার জটিলতা, কারো ক্ষেত্রে বলা হয়েছে শিক্ষকতা পেশা থেকে পদত্যাগের কারিগরি ত্রুটি, আবার কারো হলফনামায় তথ্যের সামান্য গরমিল বা দ্বৈত নাগরিকত্বের অভিযোগ আনা হয়েছে। অথচ এই নেতারা নিজ নিজ এলাকায় এক একটি রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত। সবচেয়ে বিস্ময়কর এবং উদ্বেগের বিষয়টি হল একই দেশে একই সংবিধান ও নির্বাচনী বিধিমালার অধীনে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, অথচ ভিন্ন ভিন্ন দলের ক্ষেত্রে আইনের প্রয়োগ হচ্ছে সম্পূর্ণ ভিন্ন। প্রশাসনের এই আচরণে স্পষ্ট দ্বিমুখী নীতি বা ডাবল স্ট্যান্ডার্ড পরিলক্ষিত হচ্ছে। যেখানে জামায়াতে ইসলামীর প্রার্থীদের অত্যন্ত লঘু ত্রুটির কারণে কঠোর শাস্তিস্বরূপ প্রার্থিতা বাতিল করা হচ্ছে, সেখানে অন্য প্রধান রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপির প্রার্থীদের ক্ষেত্রে প্রশাসন নজিরবিহীন উদারতা প্রদর্শন করছে। বিএনপির অনেক প্রার্থীর বিরুদ্ধে ব্যাংকের গুরুতর ঋণ খেলাপির দালিলিক প্রমাণ থাকা সত্ত্বেও তাদের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়েছে। আইনের এই বৈষম্যমূলক প্রয়োগ সাধারণ ভোটারদের মনে এক গভীর শঙ্কার জন্ম দিয়েছে। তারা প্রশ্ন তুলতে শুরু করেছেন যে দেশে কি আদৌ কোনো গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে, নাকি ২০০৬ সালের মতো জাতি আবারও কোনো গভীর ষড়যন্ত্রের ফাঁদে পা দিতে যাচ্ছে। মাঠ পর্যায়ের চিত্র বিশ্লেষণ করলে এই ষড়যন্ত্রের রূপরেখা আরও স্পষ্ট হয়ে ওঠে। গাইবান্ধা ১ সুন্দরগঞ্জ আসনটি ঐতিহাসিকভাবে জামায়াতে ইসলামের একটি দুর্ভেদ্য দুর্গ হিসাবে পরিচিত। সেখানকার প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমানের মনোনয়ন বাতিল করার কারণ হিসাবে বলা হয়েছে তিনি এমপিওভুক্ত কলেজের শিক্ষক ছিলেন, যদিও তিনি যথাযথ নিয়ম মেনেই পদত্যাগ করেছেন। অন্যদিকে কক্সবাজার ২ আসনের মহেশখালী ও কুতুবদিয়ার মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় হামিদুর রহমান আজাদের মনোনয়ন বাতিলের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পুরানো মামলার অজুহাত। ২০০৮ সালের চরম প্রতিকূল পরিস্থিতির মধ্যেও যিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন, আজ তাকে নির্বাচনের অযোগ্য ঘোষণা করার পেছনে গভীর রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলে মনে করা হচ্ছে। একইভাবে কুমিল্লার ইউসুফ সোহেল এবং কুড়িগ্রামের সালেহির প্রার্থিতা বাতিলের ঘটনাগুলোও একই সূত্রে গাঁথা। প্রশাসনের এই পক্ষপাতমূলক আচরণের নগ্ন বহিঃপ্রকাশ ঘটেছে কুমিল্লা ৪ আসনের ঘটনায়। সেখানে বিএনপির প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সির বিরুদ্ধে গুরুতর ঋণ খেলাপির অভিযোগ এবং নেতিবাচক ব্যাংক রিপোর্ট থাকা সত্ত্বেও তার মনোনয়ন প্রথমে বাতিল এবং পরবর্তীতে মাত্র ১০ মিনিটের ব্যবধানে রহস্যজনকভাবে বৈধ ঘোষণা করা হয়। এই ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে প্রশাসন তার নিরপেক্ষতা বিসর্জন দিয়ে বিএনপির পক্ষে অবস্থান নিয়েছে। তার মতে তথ্য গোপন করা এবং ঋণখেলাপির সুস্পষ্ট প্রমাণ থাকার পরও বিএনপির প্রার্থীর মনোনয়ন বৈধ করা নির্বাচনী আচরণ বিধির চরম লঙ্ঘন। অথচ জামায়াতের ক্ষেত্রে প্রশাসন জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে। গণমাধ্যমের ভূমিকায়ও এক ধরনের পরিকল্পিত কৌশল লক্ষ্য করা যাচ্ছে, যেখানে জামায়াতের প্রার্থিতা বাতিলকে ফলাও করে প্রচার করা হচ্ছে, কিন্তু অন্য দলের অনিয়মগুলো সযত্নে এড়িয়ে যাওয়া হচ্ছে। এর মাধ্যমে একটি বার্তা স্পষ্ট হয়ে উঠছে যে নির্বাচনের দিনও সম্ভবত প্রশাসন এমনই একপেশে ভূমিকা পালন করবে। এই সংকটময় মুহূর্তে সবচেয়ে হতাশাজনক দিকটি হল জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নেতৃত্বের নির্লিপ্ততা ও কৌশলগত ব্যর্থতা। যখন সারা দেশে তাদের সবচেয়ে সম্ভাবনাময় প্রার্থীদের বেছে বেছে বাদ দেওয়া হচ্ছে এবং তৃণমূলের কর্মীরা চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে, তখন কেন্দ্রীয় নেতৃত্বকে দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না।
তারা এসি রুমের ভেতর ঘরোয়া বৈঠক এবং টেলিভিশন টক শোতে তাত্ত্বিক আলোচনায় সীমাবদ্ধ রয়েছেন। দলের আমির বা শীর্ষ নেতাদের বডি ল্যাঙ্গুয়েজে সংকটের গভীরতা অনুধাবনের কোনো ছাপ নেই। প্রশাসনের এই অন্যায্য আচরণের প্রতিবাদে নির্বাচন কমিশনের সামনে জোরালো অবস্থান কর্মসূচি পালন কিংবা কঠোর কোনো আল্টিমেটাম দেওয়ার পরিবর্তে তারা আইনি প্রক্রিয়ার উপর অত্যধিক নির্ভরশীল হচ্ছেন। তারা হয়তো ভাবছেন আপিল করলেই সব সমস্যার সমাধান হবে, কিন্তু যে প্রশাসন জেলা পর্যায়ে তাদের প্রত্যাখ্যান করেছে সেই প্রশাসনের উচ্চস্তর যে আপিলে তাদের পক্ষে রায় দেবে, এমন ভাবাটা রাজনৈতিক অদূরদর্শিতার শামিল। সারা দেশে তাদের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছিল, নেতৃত্বের নিষ্ক্রিয়তার কারণে তা স্থিমিত হয়ে পড়ার উপক্রম হয়েছে। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে জোট গঠনের নামে যে কৌশল জামায়াত গ্রহণ করেছে তা হিতে বিপরীত হয়েছে। বিশেষ করে এনসিপি এবং এবি পার্টির সাথে তড়িঘড়ি করে জোট করা নিয়ে দলের অভ্যন্তরেই তীব্র ক্ষোভ বিরাজ করছে। দীর্ঘ ১.৫ দশক ধরে চরম নির্যাতন ও জেল জুলুম সহ্য করে জামায়াতের কর্মীরা যেসব আসন গুছিয়ে এনেছিল, কেন্দ্র থেকে হঠাৎ চাপিয়ে দেওয়া সিদ্ধান্তের কারণে সেসব আসন এমন সব মিত্রদের ছেড়ে দেওয়া হয়েছে যাদের জনভিত্তি অত্যন্ত দুর্বল। এর ফলে নিশ্চিত বিজয়ের সম্ভাবনা থাকা আসনগুলো হাতছাড়া হওয়ার উপক্রম হয়েছে। এবি পার্টির নেতাদের দম্ভপূর্ণ বক্তব্য এবং জামায়াতের ত্যাগী নেতাদের অবমূল্যায়নের বিষয়টি কর্মীদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটাচ্ছে। ফেনী ২-এর মতো গুরুত্বপূর্ণ আসনে লিয়াকত আলী ভুইয়ার মতো জনপ্রিয় নেতাকে বসিয়ে দিয়ে এমন একজনকে সমর্থন দেওয়া হয়েছে যিনি উল্টো জামায়াতকেই তাচ্ছিল্য করছেন। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো সমঝোতায় না এসে উল্টো জামায়াতের শীর্ষ নেতাদের আসনেও প্রতিদ্বন্দ্বিতা করছে। এই সমন্বয়হীনতা এবং মিত্রদের কাছ থেকে পাওয়া আঘাত সত্ত্বেও জামায়াত নেতাদের হাসি মুখে সবকিছু মেনে নেওয়ার প্রবণতা কর্মীদের মনোবল ভেঙে দিচ্ছে। বর্তমান পরিস্থিতি আমাদের ইতিহাসের একটি অন্ধকার অধ্যায়ের কথা স্মরণ করিয়ে দেয়। ২০০৬ সালে নির্বাচনের প্রাক্কালে ঠিক এভাবেই হুসেন মুহাম্মদ এরশাদের মনোনয়ন বাতিল করার মাধ্যমে পরিস্থিতির মোড় ঘুরিয়ে দেওয়া হয়েছিল, যা শেষ পর্যন্ত 1-11 সরকার আসার পথ প্রশস্ত করেছিল। আজ ২০২৬ সালে এসেও যেন সেই একই নাটকের পুনরাবৃত্তি হতে যাচ্ছে। হামিদুর রহমান আজাদ বা মাজেদুর রহমানের মতো জাতীয় পর্যায়ের নেতাদের মনোনয়ন বাতিল এবং জামায়াতকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার এই প্রচেষ্টা কেবল একটি নির্বাচন কেন্দ্রিক ঘটনা নয়, বরং এটি একটি দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রের অংশ হতে পারে। জামায়াতের নীতি নির্ধারকদের এখনই বুঝতে হবে যে প্রশাসন তাদের সাথে কোনো ন্যায্য খেলা বা ফেয়ার প্লে খেলছে না। কেবল আইনি লড়াই বা আপিলের ভরসায় বসে থাকলে চলবে না। তাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। নির্বাচনের আর মাত্র ৪০ দিন বাকি। এই স্বল্প সময়ের মধ্যে যদি তারা সমন্বিত রাজনৈতিক ও আইনি উদ্যোগ না নেন এবং কর্মীদের পাশে না দাঁড়ান, তাহলে এই নির্বাচন তাদের জন্য অস্তিত্বের সংকট তৈরি করবে। হামিদুর রহমান আজাদরা কেবল ব্যক্তি নন, তারা সংসদে জনগণের কথা বলার একটি সাহসী কণ্ঠস্বর। তাদের হারিয়ে ফেলা মানে সংসদের ভারসাম্য নষ্ট হওয়া। তাই এখনই সময় কালক্ষেপণ না করে এবং জোটের নামে আত্মঘাতী সিদ্ধান্ত পরিহার করে রাজপথে ও আইনি লড়াইয়ে সমানভাবে সক্রিয় হওয়া। নিজেদের দীর্ঘদিনের পরিশ্রমে গড়া রাজনৈতিক পুঁজি অন্যের হাতে তুলে না দিয়ে শক্ত অবস্থান গ্রহণ করা জরুরি। নতুবা ইতিহাসের এই সন্ধিক্ষণে ব্যর্থতার দায়ভার তাদের দীর্ঘকাল বহন করতে হবে। দর্শক, আপনার কি মনে হয় জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন।